সবশেষ যে সিরিজটা খেলেছে, বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডসকে, শ্রীলঙ্কা হারিয়েছে জিম্বাবুয়েকে এবং পাকিস্তানের কাছে ফাইনালে হেরে গেছে আফগানিস্তান মাত্র 66 রানে অল আউট হয়ে গেছে। কিন্তু এই সিরিজেও কিন্তু তারা একটা ম্যাচ পাকিস্তানকে হারিয়েছে এবং বাকি দুইটা ম্যাচ আমিরাতকে হারিয়েছে। এই যে আমি শুরু করলাম যে তিন দলের অনেক মিল, মানে বিস্ময়কর বা অবাক করা মিল, সেটা কোথায় জানেন? প্রথমে আসি শক্তিতে। তিন দলেরই শক্তির জায়গা হচ্ছে ওপেনিং পার্টনারশিপ। বাংলাদেশে জুনিয়র তামিম ইমন দারুণ করছেন, সবশেষ তিনটে সিরিজেই দারুণ করেছেন। অন্যদিকে আমরা যদি দেখি আফগানিস্তান, সেখানে গুরবাজ এবং সিদ্দিকুল্লাহ আতেল তাদের পারফরমেন্সটাও দারুণ। বাকি যেটা রয়েছে শ্রীলঙ্কা, তাদের তো এক কথায় অসাধারণ নিশাঙ্কা এবং কুশাল মেন্ডি। তিন দলের ওপেনিং জুটেই কিন্তু ম্যাচটাকে গড়ে দিচ্ছে। যদিও বাংলাদেশের ওপেনিং এর পর লিটন দাসও এখন ভালো করছে, অন্যদিকে আফগানিস্তানের কিন্তু আমরা বলতেই পারি জাদরানা ভালো করছেন, সেখানে শ্রীলঙ্কা একটু পিছিয়ে আছে। তারপরেও তিন দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রথম তিনজন। এটা অবশ্যই বিস্ময়কর। আরো বিস্ময়কর হলো সেটা যে তিন দলের সবচেয়ে দুর্বল জায়গা সেটা হচ্ছে মিডল অর্ডার অথবা লোয়ার মিডল অর্ডার। বাংলাদেশ দলের সেই জায়গাতে ভালো, আমরা ফিনিশ করতে পারছি একটু এগিয়ে, কিন্তু শ্রীলঙ্কা যেখানে আসালাঙ্কা, সানাকা অথবা কামিন্দু বেন্ডিস রয়েছেন, সেখানেও একেবারে ধুকছেন। এই দলটা গেল 17 ম্যাচে মাত্র 7টা জিতেছে। বিশ্বকাপে তো প্রথম রাউন্ডে বাদ হয়ে গেছে। সবশেষ এক বছর 3 বার 100 নিচে অল আউট হয়েছে। সবশেষ যে সিরিজটা হলো সেখানেও জিম্বাবুয়ের বিপক্ষে 80 রান অল আউট হয়েছে। তাদের অবস্থা একেবারে খারাপ, মিডল অর্ডার বলে কিছুই নেই, না স্ট্রাইক রেট আছে না তাদের ভরসা আছে। এই জন্যই বলছি যে বাজে একই অবস্থা জিম্বাবুয়ের। নাবি হোক, করিম জানাত হোক, অথবা ওখানে রাশিদ হোক, অথবা অন্য কোনো ব্যাটারকে রিপ্লেস করা হোক, তারাও কিন্তু মিডল অর্ডারে ভালো করতে পারছে না। একেবারে মিলে গেছে। বাংলাদেশের মিডল অর্ডারে একটু ভরসা। আমরা যদি বলি হৃদয়, সেখানে জাকির, শামীম রয়েছেন, সেখানে রিশাদ ব্যাট করেন লোয়ার মিডল অর্ডারে, একটু ভালো। তারপরে বলবো সবশেষ সিরিজে তারা প্র্যাকটিস করতে পারেনি, ঠিক মতো ম্যাচ খেলতে পারেনি। আমার মনে হয় এখানে ভুগতে হতে পারে। তার মানে তিন দলের শক্তির জায়গা ওপেনিং এ বা প্রথম তিনজন, মানে দুর্বলতার জায়গা হচ্ছে ওই যে মিডল অর্ডারে। আরো একটা শক্তির জায়গা আছে, সেটা হচ্ছে বোলিং লাইন আপ। বোলিং লাইন আপে আফগানিস্তানের শক্তি স্পিন। নাবি, গজনফর, নূর, রাশিদ খান অথবা মুজিব, ওয়ার্ল্ড ক্লাস 5 জন বোলার তাদের রয়েছে। 3 জন বা 4 জন খেলবে। এরপর আসা যাক শ্রীলঙ্কা, যেখানে হাসারাঙ্গা, সেখানে ভেলালাগে অথবা থিকসানা। স্পিন অ্যাটাকে দারুণ খেলা হবে আরব আমিরাতে, স্পিনাররা অনেক সুবিধা হবে। অন্যদিকে বাংলাদেশের মাহেদি, রিশাদ, নাসুম, আমি নাসুমকে একটু দূরেই রাখলাম কারণ নাসুমকে হয়তো একাদশে নাও রাখা হতে পারে, সাথে মুস্তাফিজের কাটার। মানে এক কথায় শক্তির জায়গা তিন দলেরই বোলিং ডিপার্টমেন্ট। এবং আমি বিশ্বাস করি এই যে খেলাটা এখানে হবে তিন দলের বোলারদের। যে দল আগে ব্যাট করবে 150 থেকে 160 রান করবে, আমার মনে হয় সেই দল জয়ের দিক দিয়ে এগিয়ে থাকবে, পাল্লা ভারী থাকবে। উইকেট থাকবে একটু স্লো, উইকেট থাকবে 170 বা 180 রানের। সেখানে যারা আগে ব্যাট করে, সব তো ছোট দল, মানে ওই লেভেলের, মানে হাই স্ট্রং, মানে খুবই ভালো চেস করতে পারে তেমন দল নয়। সেখানে 150 থেকে 160 রান করলে যে কোনো দল ডিফেন্ড করতে পারবে, তাদের বোলিং অ্যাটাক দারুণ বলে। যদিও বাংলাদেশ মিডল অর্ডারে এবং ওপেনিং একটু এগিয়ে থাকছে, আর বোলিং ডিপার্টমেন্টে দুই দলের থেকে একটু পিছিয়ে থাকছে। তারপরেও তিন দলের জায়গা হচ্ছে ওই তিনটাই, ওপেনিং বা প্রথম তিনজনের শক্তি, এরপর মিডল অর্ডারে দুর্বলতা এবং বোলিং লাইন আপে সামর্থ্য। আমার মনে হয় এবার কিছু বলা যাচ্ছে না, তবে আমরা যদি পারফরমেন্স বিবেচনা করি অবশ্যই বলতে পারি যে এখান থেকে বাংলাদেশ কোয়ালিফাই করবে নিশ্চিতভাবে সুপার 4-এ, যদি পারফরমেন্স, পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরমেন্স কাজে লাগে। এবং বাংলাদেশ যে অবস্থায় আছে তাতে নিশ্চিতভাবেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েই, মানে একেবারে সবগুলো ম্যাচ জিতেই কিন্তু সুপার 4-এ যাওয়া উচিত। তবে ওই যে উচিত বা পরিসংখ্যান কাজে লাগে না ম্যাচের দিন, সেটা এখন দেখার অপেক্ষা যে বাংলাদেশ টাইগাররা কি করে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।